অবশেষে প্রকাশিত হলো কলকাতা গেজেট। এসএলএসটির পর এবার প্রকাশিত হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং তার সঙ্গে অ্যাড হলো লাইব্রেরিয়ান পদের নোটিফিকেশনও। তো খুব শীঘ্রই নোটিফিকেশন তোমাদের বেরিয়ে যাবে এই ডাব্লিউবিএসএসসির তরফ থেকে নন টিচিং স্টাফের জন্য। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল কলকাতা গেজেট এবং এই গেজেটে সমস্ত ডিটেইলে সবকিছু লেখা রয়েছে এবং এর থেকেও ইন ডিটেইল লেখা থাকবে হচ্ছে তোমাদের নোটিফিকেশন যখন তোমরা পাবে বা যখন তোমাদের বেরোবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো যদি আমরা গেজেট দেখি তো এখানে তোমাদের নোটিফিকেশন নাম্বারটি দেওয়া রয়েছে আর এখানে তোমাদের অবশ্যই ডেটটি দেওয়া রয়েছে 4 আগস্ট 2025। ঠিক আছে, তো এই গেজেট অনুযায়ী যদি আমরা একটু স্ক্রল আপ করি তো দেখতে পাবো যে বিভিন্ন সেগমেন্টকে এখানে আমাদের ডিফাইন করা হয়েছে। যেমন ধরো এই গেজেট অনুযায়ী অ্যাক্ট বলতে কি বোঝানো হচ্ছে, অ্যাপয়েন্টিং মানে অথরিটি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এছাড়া ব্যাচেলার্স ডিগ্রি বলতে বোর্ড ক্যাটাগরি থাকছে, সেন্ট্রাল কমিশন, ডিরেক্টর, গ্রুপ ডি স্টাফ, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, এগুলোকে আলটিমেটলি ডিফাইন করা হয়েছে যে কোনটাকে কি মিন করে বা কোনটাকে কি বলে। ঠিক আছে, তো আমরা একবারে মানে সোজা চলে যাব আমাদের কি কি পদের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে। মূলত নন টিচিং স্টাফ অর্থাৎ টিচিং স্টাফ নয়, তার মানে মোট 3টে পোস্ট, একটা হচ্ছে লাইব্রেরিয়ান, একটা হচ্ছে গ্রুপ সি এবং একটা হলো গ্রুপ ডি। এই 3টে পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তার জন্যই একটা বড় সড়ো কিন্তু ভ্যাকেন্সি পাবলিশড হয়ে গেছে ডাব্লিউবিএসএসসি তরফ থেকে যখন এসএলএসটি নোটিফিকেশন বেরিয়েছিল সেই সময় বলা হয়েছিল। ঠিক আছে, তো দেখো যদি আমরা চলে আসি আমাদের অবশ্যই করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এবং লাইব্রেরিয়ানের সিলেকশন প্রসিডিওরের মধ্যে, তো ডেফিনেটলি তোমাদের মানে সবার প্রথম কি হবে, সবার প্রথম তোমাদের কিন্তু আসবে কি রিটেন টেস্ট অর্থাৎ ওএমআর এক্সামিনেশন, ওএমআর এর থ্রুতে এক্সামিনেশন হবে। তারপর তোমাদের কিন্তু একাডেমিক স্কোর দেখা হবে, এক্সপিরিয়েন্সের মার্কস দেখা হবে এবং অবশ্যই করে কিন্তু দেখা হবে কি ইন্টারভিউতে তোমাদের পারফরমেন্স। বিভিন্ন আমাদের লাইব্রেরিয়ানের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ থাকছে, আর যদি আমাদের গ্রুপ সির কথা বলো তাহলে সেখানে কিন্তু ইন্টারভিউ এর পাশাপাশি থাকছে টাইপিং টেস্ট, কারণ বুঝতেই পারছো গ্রুপ সি পদ অর্থাৎ ক্লাস 10 লেভেলের একটি পদ, তো সেই গ্রুপ সির জন্য থাকছে টাইপিং টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। তো দেখো এই হচ্ছে তোমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের সম্পর্কে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে দেখো তোমাদের সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপেয়ারিং অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ানদের জন্য কিরকম থাকছে সিলেকশন। তো সবার প্রথমে আমাদের কমিশনের তরফ থেকে একটা মানে ডিটেইল নোটিফিকেশন পাবলিশ হবে এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার পর তোমাদের অবশ্যই করে কয়েকদিন পর মানে এক্সামিনেশনের ঠিক 1 সপ্তাহ আগে তোমরা পেয়ে যাবে হচ্ছে ই অ্যাডমিট কার্ড এবং সেই ই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তোমাদের পরীক্ষার হলে এবং তারপর এক্সামিনেশনের পর মানে এক্সামিনেশন দিলে এক্সামিনেশনের পর তোমাদের রেজাল্ট আউট হলো। ঠিক আছে, তারপর তোমাদের তারপরের যে প্রসিডিওর রয়েছে অর্থাৎ ইন্টারভিউ রয়েছে এবং তার আগে বা সেই সময় তোমাদের কিন্তু এই একাডেমিক স্কোর সেটা আমার ডকুমেন্ট যে ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই একাডেমিক স্কোরগুলোকে মানে বসানো হবে তোমাদের ডকুমেন্টগুলোকে ভেরিফাই করার মাধ্যমে। ঠিক আছে, এবং তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে প্যানেল সেই ফাইনাল প্যানেল বেরোবে। তো যদি কোনো ধরো এরকম মানে বিষয় হলো যে যত ভ্যাকেন্সি রয়েছে সেই তার থেকে তো অনেক বেশি প্যানেলের নাম থাকে, তো সেই অনুযায়ী এখানে প্রথমে একটা ফাইনাল প্যানেল বা ফাইনাল লিস্ট পাবলিশ হবে এবং তারপর তোমাদের কিন্তু একটা ওয়েটিং লিস্টও পাবলিশ হবে। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি ওই ফাইনাল লিস্ট অনুযায়ী বা ফাইনাল লিস্ট থেকে কোনো ব্যক্তি ধরো অ্যাটেন্ড করলো না, জয়েনিং করলো না বা জয়েন হলো না, তো সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আস্তে 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 সেই ফাইনাল লিস্টের দিকে তাদের নামগুলোকে নথিভুক্ত করা হবে এবং তারা সেই সিলেকশন পেয়ে যাবে। এই রকম ভাবে কিন্তু পুরো প্রসিডিওরটা চলবে আমাদের কিসের ক্ষেত্রে, লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে, গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডি মানে পদের জন্য। ঠিক আছে, 3টে ক্ষেত্রে কিন্তু একই রকম বিষয় হতে চলেছে। ঠিক, এবার যদি আমরা চলে আসি আমাদের মানে মূল বিষয়তে, সেই বিষয়টা কি, সেই বিষয়টা হচ্ছে অনেকের প্রচুর মানে কোয়ারিজ থাকবে যে স্যার লাইব্রেরিয়ান পদের জন্য আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতাটা কিরকম হওয়া উচিত বা কিরকম রয়েছে এবং বয়সের যে রেঞ্জ বা এজের যে লিমিট, সেই এজ লিমিটটা কত সেটা আমরা দেখবো এক এক করে। দেখো যদি আমরা সবার প্রথম
সবার প্রথম লাইব্রেরিয়ানের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইব্রেরিয়ানদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু থাকছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিমস, মানে তুমি আর্টস, সায়েন্স এবং কমার্স, কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে সায়েন্সেই কভার মানে সায়েন্সেই পড়তে থাকতে হবে বা সায়েন্সই পড়তে হবে কিংবা আর্টসে মানে আর্টস পড়তে হবে, না এরকম কোনো বাধ্যবাধকতা নেই। জেনারেল স্ট্রিমে ব্যাচেলার ডিগ্রি হলেই হবে, সেটা রেগুলার হোক, সেটা ডিস্টেন্স মোডে হোক, সেটা এক্সটার্নাল হোক, বা সেটা আমাদের কিন্তু বলতে পারো যে প্রাইভেট ক্যান্ডিডেট হোক না কেন, ঠিক আছে। কিন্তু একটু বেশি অ্যাডভান্টেজ পাবে কোথায়? বেশি অ্যাডভান্টেজ পাবে যারা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। অবভিয়াসলি তুমি এখানে লাইব্রেরিয়ান পদের জন্য যাচ্ছ, তো তোমার তো লাইব্রেরিয়ান মানে লাইব্রেরি সায়েন্সের একটা দক্ষতা থাকতেই হবে, লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেই হবে, তবে তো তোমার এখানে একটা মানে মার্কস অ্যাড হবে, তাই না? তবে তো তোমার মানে তবে তো তুমি একটু প্রেফারেন্সটা আগে পাবে। এই রকম ভিত্তিক তোমাদের একটা আমাদের বলতে পারো যে মার্কসের যে ডিভিশন, সেই মার্কসের ডিভিশনও প্রোভাইড করা হয়েছে কমিশনের তরফ থেকে, সেটাও ডিসক্লোজ করব খুব শীঘ্রই, জাস্ট ওয়েট করে যাও, আমরা আস্তে আস্তে আসছি। তো ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স রেগুলার হতে হবে, প্রাইভেট ক্যান্ডিডেট কিংবা এক্সটার্নাল, এবং ডিস্টেন্স মোডেও কিন্তু থাকতে হবে, মানে থাকলে হবে, কোনো অসুবিধা যাতে নেই। উইথ সঙ্গে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্সের কিন্তু একটা ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা এজ লিমিটের কথায় চলে আসি, তো এজ লিমিটের আগে একটু বলে রাখি যে মানে জবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন রিসিভ হবে তার আগে এবং সেই দিন কিন্তু তোমাদের মানে ফাইনাল রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যেতে হবে, তবেই কিন্তু সেটা ভ্যালিড, আদারওয়াইজ নয়, ঠিক আছে। যদি আমরা এজ লিমিটের কথা আসি, দেখো এজ লিমিট মিনিমাম 20 ইয়ার্স, 20 বছর মিনিমাম থাকতে হবে, এবং ম্যাক্সিমাম থাকতে হবে কত? ম্যাক্সিমাম থাকতে হবে 40 বছর, ঠিক আছে। ম্যাক্সিমাম থাকতে হবে কত? ম্যাক্সিমাম থাকতে হবে 40 বছর। এটা হচ্ছে ফর ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক এক্ষেত্রে এসসি, এসটি এবং ওবিসি, দেখো 3 বছরের জন্য হচ্ছে ওবিসির ক্ষেত্রে, 5 বছর হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে, যেমন তোমাদের এজ রিল্যাক্সেশন হয়ে থাকে সরকারি নির্দেশ অনুযায়ী সেই রকম ভাবেই কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা বলে থাকি যে আমাদের গ্রুপ সি এর জন্য, গ্রুপ সি এর জন্য কত দরকার, গ্রুপ সি এর জন্য আমাদের কত আমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সমস্ত কিন্তু দেখবো। দেখো যদি আমরা গ্রুপ সি এর কথায় আসি, তো দেখো গ্রুপ সি তে দরকার হচ্ছে জাস্ট ক্লাস 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই কিন্তু হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস করলেই কিন্তু আমাদের এই গ্রুপ সির জন্য হয়ে যাচ্ছে, এবং এই গ্রুপ সি পদের জন্য যে বয়সের সীমা, সেই বয়সের সীমা থাকতে হবে কত? থাকতে হবে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, মানে মিনিমাম এজ দরকার 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40, এবং এই যে এজের যে লিমিট বা বয়স সীমা, এটা থাকছে ফর আমাদের ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এক্ষেত্রে ঠিক একই রকম বিষয়, ওবিসি এর জন্য থাকছে 3 বছরের এজ রিল্যাক্সেশন, এবং এসসি এসটি দের জন্য থাকছে কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন, ঠিক আছে। চলে আসছি আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ ডি গ্রুপ সি এর থেকে আরেকটু তলার পোস্ট, তো অবশ্যই করে এখানে থাকছে ক্লাস 8 পাস, ঠিক আছে। ক্লাস 8 পাস হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে কোনো বোর্ড বা কাউন্সিল থেকে রিকগনাইজড হওয়া স্কুল থেকে আমাদের পাস করলেই কিন্তু চলবে ক্লাস 8। ঠিক এখানেও ঠিক একই রকম বিষয়, অর্থাৎ যে বয়স সীমা বা এজ লিমিট সেটা থাকছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, এবং এক্ষেত্রেও সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদের এসসি এসটি ওবিসি যেমন এজ রিল্যাক্সেশন থাকে সেইগুলো কিন্তু থাকছে, ঠিক আছে। এটা চলে গেল আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। এবার চলে আসি আমরা যে স্কেডিউল মানে এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন কিভাবে হচ্ছে বা কত নাম্বার থাকছে, এছাড়া কোন সেগমেন্টে কত মার্কস বরাদ্দ করা হয়েছে কমিশনের তরফ থেকে, সেগুলো দেখা যাক। তো যেহেতু সবার প্রথম আমাদের রয়েছে লাইব্রেরিয়ান, তো লাইব্রেরিয়ানটাকে দেখে নি। তো লাইব্রেরিয়ানদের জন্য দেখো একটা রিটেন এক্সামিনেশন হবে, অবশ্যই করে সেটা ওএমআর বেসড। তো সেখানে মোট 75 নম্বর কিন্তু বরাদ্দ করা হয়েছে, মোট 75 নম্বর কিন্তু বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। যদি এই যে এক্সামিনেশন বা ওএমআর বেসড যদি কেউ কোয়ালিফাই করে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চলে যাবে শুধু মানে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দরকার কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, যেটা বললাম যে ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় থাকতে হবে উইথ লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে, উইথ লাইব্রেরি সায়েন্স। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই লাইব্রেরি সায়েন্সের জন্য একটা মার্কসও বরাদ্দ করা হয়েছে, ঠিক আছে। লাইব্রেরি সায়েন্সের জন্য কিন্তু মার্কসও বরাদ্দ করা হয়েছে, সেটা আমরা ডেফিনেটলি দেখবো আস্তে আস্তে। তো দেখো এই একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে
একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের দুটো ভাগে ডিভাইড করা হয়েছে, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশন 10 নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্স মানে এই শাখাতে এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই 5 নম্বরটা পাবে, আদারওয়াইজ কিন্তু নয়। ঠিক আছে, এই যে 5 নম্বর, এই 5 নম্বরটা কিন্তু রীতিমতো ডিভাইড করা হয়েছে 5টা বছরে, মানে একটা বছরের জন্য 1 নম্বর করে কনসিডার করা হয়েছে। সাপোজ ধরো তুমি যদি তোমার যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাজ আ কোনো স্কুলের লাইব্রেরিয়ান, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এখানে 5-এর মধ্যে 3 পাবে। ঠিক আছে, যদি কারো 4 বছর থাকে তো সে 4 পাবে, যদি এখানে কারোর 1 বছর থাকে তো সে 1 পাবে, কারো যদি 5 বছর থাকে তাহলে সে 5 পাবে, কারো যদি কিছু নাই থাকে তাহলে এখানে তার থাকবে হচ্ছে 0। ঠিক আছে, আর যদি ওভারঅল ওরাল ইন্টারভিউর কথা বলে থাকি তো এই ওরাল ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু থাকছে আমাদের টোটাল 10 নম্বর, যেটা কিন্তু অবশ্যই করে আমাদের এই ইন্টারভিউটা ম্যান্ডেটরি, সকলকে অ্যাটেন্ড করতে হবে। তো সব মিলিয়ে থাকছে কিন্তু আমাদের কত নম্বর, সব মিলিয়ে থাকছে 100 নম্বরের পরীক্ষা ফর লাইব্রেরিয়ান। চলে আসছি আমরা গ্রুপ সির জন্য, চলে আসছি। দেখো গ্রুপ সিতে কিরকম করা হয়েছে। গ্রুপ সিতে মার্কস ডিভিশনটা এরকম হয়েছে যে প্রথমে রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস, তাও 60 নম্বরের। ঠিক আছে, এবং তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 15 নম্বর ধরা হয়েছে। তো এই যে 15 নম্বরটাকে কিন্তু ফার্দার আরো বাইফার্কেট করা হয়েছে দুটি ভাগে। একটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, মানে আমাদের প্রফেশনাল মানে একাডেমিক স্কোর, যেটা সেই একাডেমিক স্কোর ধরা হবে 10 নম্বর। এবং আমাদের যে এক্সপিরিয়েন্স, এখানেও ঠিক একই বিষয়, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর বরাদ্দ করা হয়েছে, 5 বছরের জন্য 1 নম্বর করে, সো 5 নম্বর। ঠিক আছে, তো অবশ্যই করে কারো যদি ধরো আরো বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে 5ই পাবে, সে কিন্তু 6 পেয়ে যাবে না এক্ষেত্রে, এটা কিন্তু সকলে মনে রাখবে। তো এবার তোমাদের থাকছে কিন্তু এখানে ইন্টারভিউ থাকবে এবং অবশ্যই করে টাইপিং টেস্টও থাকবে, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে। তো ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট মিলিয়ে থাকছে 25 নম্বর, এবং সেই 25 নম্বরটাকে দুটি ক্ষেত্রে বাইফার্কেট করা হয়েছে। ইন্টারভিউ এর জন্য থাকছে 10 নম্বর এবং আমাদের কম্পিউটার টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি বা টাইপিং টেস্টের জন্য থাকছে কিন্তু 15 নম্বর। তো সব মিলিয়ে 25 নম্বরের পরীক্ষা, আর যদি সমস্ত মার্কস অ্যাড করা হয় তাহলে হয়ে যাচ্ছে 100 নম্বরের টোটাল পরীক্ষা ফর WBSSC গ্রুপ সি। গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো রকমের কিন্তু একাডেমিক স্কোর থাকছে না। গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনো রকমের কোনো একাডেমিক স্কোর থাকছে না, যেখানে রিটেন এক্সামিনেশন হবে একদমই পুরোটাই ওএমআর বেসড। ঠিক আছে, যেখানে 40 নম্বর ধরা হয়েছে, আর সিমিলার এক্সপিরিয়েন্স অবশ্যই করে এখানেও থাকছে 5 নম্বর বরাদ্দ, আর ইন্টারভিউ থাকবে এখানে 5 নম্বর। তো সব মিলিয়ে টোটাল 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে WBSSC গ্রুপ ডির জন্য। ঠিক আছে, এবার দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই সমস্ত পোস্টের জন্য একাডেমিক স্কোর লাগছে অর্থাৎ লাইব্রেরিয়ান এবং থাকছে আমাদের গ্রুপ সি। প্রথমে দেখো লাইব্রেরিয়ানের পদে আসি। লাইব্রেরিয়ানদের জন্য কিন্তু যেই একাডেমিক স্কোর সেটাকে আমাদের 10 নম্বর যে ধরা হয়েছে, সেই 10 নম্বরটাকে দুটি ভাগে ধরা হয়েছে। কি রকম দেখো, 10-এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে 6 নম্বর ধরা হয়েছে, আর তারপরে আরেকটা 4। তো এই যে 6টা, এই 6টাকে 3টে ভাগে বাইফার্কেট করা হয়েছে। কিরকম দেখো, কেউ যদি ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স হয়, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, সেটা যে কোনো স্ট্রিমে হতে পারে, তো সেই অনার্স যদি হয় আর সেই অনার্সে যদি কেউ ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে তাহলে সে পেয়ে যাবে 6-এর মধ্যে 6। কেউ যদি সেকেন্ড ডিভিশন পায় তাহলে সে পেয়ে যাবে হচ্ছে 6-এর মধ্যে 4। কেউ যদি থার্ড ডিভিশন পায় বা জাস্ট কোনো রকমে পাস করেছে তাহলে সেটা হয়, তাহলে সে পেয়ে যাবে 6-এর মধ্যে 2। ঠিক আছে, এটা হচ্ছে ফর যারা অনার্স। যাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন পাস কোর্স, মানে জেনারেল ক্যান্ডিডেট বলতে পারো বা জেনারেল কোর্সে পাস আউট, তো তাদের জন্য কিন্তু 6 নয়, তাদের জন্য হচ্ছে 4 নম্বর বরাদ্দ রয়েছে, 4 নম্বর দেওয়া হবে তাদের। ঠিক আছে, তো এই 4টাকেও মানে আমাদের বাইফার্কেট করা কিভাবে, কেউ যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে তাহলে সে 4 পাবে, সেকেন্ড ডিভিশন পেলে 3 পাবে, এবং থার্ড ডিভিশন বা পাস গ্রাজুয়েট হলে সে পেয়ে যাবে কিন্তু 2 নম্বর। ঠিক আছে, কারোর যদি স্পেশাল অনার্স থাকে, তাহলে সে কিন্তু পেয়ে যাবে কত, 4 নম্বর, এবং সেই 4 নম্বরটা কিন্তু হচ্ছে ফিক্সড, 4 নম্বরটা হচ্ছে কিন্তু একদমই ফিক্সড। ঠিক আছে, তো সেই 4টা কিন্তু সে 4 পেয়েই গেল। এটা তো আমাদের 6-এর গল্প হলো। তাহলে বাকি যে 4 নম্বরটা থাকলো, সেই 4 নম্বরটা তাহলে কোথায় পাওয়া যাবে? এই 4 নম্বরটা পাওয়া যাবে হচ্ছে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে। ঠিক আছে, তার মানে এই যে 4 নম্বর সেটা লাইব্রেরি সায়েন্সের জন্য,
এই কারণেই বলা হয়েছিল যে যখন আমাদের কোয়ালিফিকেশনটা পড়লাম সেখানে মানে আমরা দেখেছি যে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল কোর্স মানে আমাদের অনার্স পাস আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি ক্ষেত্রে, ঠিক আছে, উইথ লাইব্রেরি সায়েন্সটা এই কারণে দেওয়া যে লাইব্রেরি সায়েন্সের জন্যও কিন্তু যারা পড়াশোনা করেছো সেখানেও কিন্তু মার্কস বরাদ্দ রয়েছে। তো যারা ধরো আমাদের ফার্স্ট ডিভিশন পেয়েছো তারা কিন্তু পেয়ে যাবে কত 4, যারা সেকেন্ড ডিভিশন তারা 3, এবং যারা থার্ড ডিভিশন বা তারপরে মানে পাস গ্রাজুয়েট তো তাদের জন্য হচ্ছে 2 নম্বর বরাদ্দ থাকছে। এটা হলো ফর লাইব্রেরিয়ান। যদি আমরা ক্লার্কের কথা চলে আসি, ক্লার্ক বলতে এখানে আমরা গ্রুপ সি কে বোঝাই, এবং আমরা সকলে জানি যে গ্রুপ সি যেহেতু ক্লাস 10 পাস, তো সেই ক্ষেত্রে ক্লাস 10 এর জন্য মানে ক্লাস 10 পাস যেহেতু, তো এখানে আমাদের মাধ্যমিকের যে মার্কস বা ডিভিশন সেটাকে কনসিডার করা হবে। তো কেউ যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে সে কিন্তু পেয়ে যাবে একদম 10-এর মধ্যে 10, ঠিক আছে। কেউ যদি সেকেন্ড ডিভিশন পাও তাহলে সে পেয়ে যাবে 10-এর মধ্যে 8। কেউ যদি থার্ড ডিভিশন পাও বা সে পাস মানে জাস্ট পাস করেছো, ঠিক আছে, তাহলে সে কিন্তু পেয়ে যাবে হচ্ছে 10-এর মধ্যে 6। এটা হচ্ছে তোমাদের টোটাল একাডেমিক কোয়ালিফিকেশন বা মার্কস ডিভিশন। এইভাবে কিন্তু আমাদের পুরোটাই ক্যাডার করা হয়েছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলা হয়েছে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ঠিক আছে, যে প্রভিশন মানে আমাদের প্রভিশনস রিলেটিং টু দা কনস্টিটিউশন অফ ইন্টারভিউ বোর্ড, ইন্টারভিউতে কেমন কি থাকবে, কত মার্কস থাকছে, কে কি ইন্টারভিউ বোর্ডে থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিন্তু এক এক করে এখানে বলা হয়েছে। তো মেইন যে জিনিস সেই মেইন জিনিস কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেললাম যে কি মানে ভিত্তিটা কি বিষয়টা কি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন লাগছে, বয়স কত লাগছে, কেমন একাডেমিক স্কোর দরকার, এক্সপিরিয়েন্সের জন্য কত মার্কস রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেইলে ডিসকাশন করলাম এই গেজেট অনুযায়ী। এবার আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার অপেক্ষা, তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি এলে আমরা সেটাকে নিয়েও ডিসকাশন করব। তাহলে আশা করি সকলের বুঝতে কোনো অসুবিধা হয়নি, সকলে বোঝা গেছে। এই রকমেরই আরো ইনফরমেশন পাওয়ার জন্য, এই রকমের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমাদের এই বিএসএসসিআই কম্পিটিটিভ নামক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না। এবং অবশ্যই করে সেশনটি যদি মনের মতো হয় বা যদি ভালো লাগে, ফ্রুটফুল হয়, তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী যে কোনো একটি সেশনে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।